কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪। আজকে প্রথম আলো দেখি আমরা। স্থবির অর্থনীতি সচলের চেষ্টা যা করছে সরকার। অর্থনীতিতে নতুন নেতৃত্ব, অর্থনৈতিক প্রকৃত চিত্রের শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। মুক্ত ব্যাংক খাত করা হয়েছে। দেখি আমরা, নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতে হবে বলেছেন আসিফ নজরুল স্যার। দেখেন, উনি বলেছেন সরকারের নানা নেতিবাচক কাজের সমালোচনা যতটা সহজে করতে পারতাম, নতুন দায়িত্ব পালন করার কাজটা তত সহজ হচ্ছে না, কারণ আমার অভিজ্ঞতা ছিল না। এখানে শুধু অভিজ্ঞতা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে মানে আপনি যখন সমালোচনা করবেন তখন আপনি দেখা যাচ্ছে স্পেসিফিক ইস্যুতে সমালোচনা করা যায়। আবার আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনাকে আরও বেশি ইস্যু নিয়ে ফোকাস থাকতে হয়। যাই হোক, তো আরও কিছু এক্সপেকটেশন কিন্তু আমাদের এই সরকারের কাছে অনেক বেশি। সেই হিসাবে কিন্তু বলা যায় যে এই 30 দিন আরও কিছু কাজ করা যাইতো। তবে কিছু অকেজো কাজে আমরা বিজি রেখে দিচ্ছি। যেমন ধরেন আপনার এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে স্যারদেরকে জোর করে পদত্যাগ সহ এটা সেটা যে কিছু কিছু ইউজলেস ব্যাপার ছিল। তারপর একটার পর একটা দাবি আন্দোলন, এইগুলো না করলে হয়তো কিছু কাজ করতে পারতো। গণঅভ্যুত্থান সহ 16 বছরের চিত্র তুলে ধরা হবে গণভবনে, জানালেন তথ্য উপদেষ্টা। শিক্ষার্থী সহ 3,000 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্র মেরামতের এখনই সময়, বিশেষ নিবন্ধনে বলেছেন এম শাখাত হোসেন স্যার। উনি কিন্তু খুব ইন্টেলিজেন্ট একটা পার্সন এবং ওনাকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজন ছিল। কিন্তু উনি যে কাজটা করছে যে খুব দ্রুতই, উনি যেহেতু আপনার আর্মি পার্সন, পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, তো উনি বক্তব্য পলিটিক্যালি কীভাবে বক্তব্য দেওয়া লাগে এই ব্যাপারটা উনি মোটামুটি কম পারে, উনি স্ট্রেট ফরওয়ার্ড বেশি। কিন্তু আবার আসিফ নজরুল কিন্তু পুরোটাই রাজনৈতিক ব্যক্তিত্ব। বিশেষ করে গত 3-4 বছর আগের বক্তব্য আর এই গত আপনার 6 মাস আগের বক্তব্য দেখলেই বুঝবেন যে আসিফ নজরুল ইসলাম কিন্তু মোটামুটি একটা পলিটিক্যাল ভাইব চলে আসছে ওনার মধ্যে। পোশাকের 44 কারখানা ও জনতা পাটকল বন্ধ করা হয়েছে শ্রমিক বিক্ষোভে। সাভার, গাজীপুরে বেশিরভাগ কারখানা উৎপাদনে ফিরেছে, তবে হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা। নরসিংদীর জনতা পাটকলে লে অফ ঘোষণা করা হয়েছে। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখেন, সরি, টেম্পারেচার খুবই এনভায়রনমেন্ট খুবই, ক্লাইমেটটা কেমন জানি একটা আনফ্রেন্ডলি হয়ে গেছে কয়েকদিন ধরে সিক। যাই হোক, দেখেন, আপনারা জানেন স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে, ফেলানিকে হত্যা করা হয়েছে। এই ধরনের ইস্যুগুলো কিন্তু বাংলাদেশের টপ মোস্ট প্রায়োরিটির মধ্যে এখন। বর্ডার কিলিং কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম। এই আমাদের দ্বিতীয় পেজ। আচ্ছা, একটু বলে আসি যে আমাদের ইংলিশ এবং বাংলা লিটারেচারের কোর্সের ভর্তি আজকেই লাস্ট ডেট। আজকে রাত 10টার আগে পর্যন্ত ভর্তি হওয়া যাবে। যারা ভর্তি হতে চান, কোর্স ফি মাত্র 100 টাকা। ডিসক্রিপশানে ডিটেলস পেয়ে যাবেন। আমরা তৃতীয় পেজে আসি, দেখি শিক্ষার অচল অবস্থা কাটছে স্থবিরতা বিশ্ববিদ্যালয়ে। নতুন উপাচার্য নিয়োগ যত দেরি হবে বিশ্ববিদ্যালয়ের স্থবিরতা আরও বাড়বে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে, এটা কিন্তু খুব দ্রুতই করা উচিত, কিন্তু একসাথে আবার 30-40টা ভিসি প্রভিসি নিয়োগ দেওয়া একটু কষ্টকর ব্যাপার। সো এই সিচুয়েশনটা কিন্তু আমরাই ক্রিয়েট করে ফেলেছি, আমাদেরকে আরও স্মার্টলি কাজ করা লাগবে। ঢাকার অপরাধ জগৎ নিয়ে নতুন সংখ্যা, শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্ত। সুইডেন আসলাম আব্বাস পিচ্চি হেলাসহ 6 শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হওয়ার অপেক্ষা আছে আরও কয়েকজন। তার মধ্যে সাহিত্যকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, আরও অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে। এখন দেখেন, রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে আশঙ্কা করা হয়েছে। তারা বলেছেন শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে থেকেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন, এখন তারা আবার বেপরোয়া হয়ে উঠতে পারে। এই জিনিসটা বুঝলাম না আমরা অনেকেই, যে ঠিক আছে রাজনৈতিক বন্দীদের মুক্তিটা ঠিক আছে, মুক্তি না হয়ে দিচ্ছে যাদেরকে আপনার অবৈধভাবে আটকে ফেলা হয়েছে বা রাজনৈতিক কারণে আটকে ফেলা হয়েছে, কিন্তু যারা সন্ত্রাসী তাদের কেন, ওরা কিন্তু আপনার নট ইভেন আওয়ামী লীগের চোখে সন্ত্রাসী, ওরা আওয়ামী লীগ বিএনপি সবার চোখে সন্ত্রাসী, ওদেরকে কেন মুক্তি দেওয়া হচ্ছে এবং 1-2 জন না, গণহারে সবাইকে মুক্তি দেওয়া হচ্ছে? এটা কিন্তু সিচুয়েশন ভালো করবে না। এই ডিসিশনগুলো কে নিচ্ছে, এটা একটা বড় ফ্যাক্ট। এখনও পুরোদমে শুরু হয়নি পুলিশি কার্যক্রম, থানায় মামলা, জিডি করে প্রতিকার পাচ্ছেন না, অভিযোগ করেছে ভুক্তভোগীদের। দেখেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক এবং সময়োপযোগী। বিমানবন্দরে মির্জা ফখরুল, সময় নিলে সমস্যা বাড়বে, যে ধরনের সংকট থেকে দেশ এসেছে তাতে যে কোনো সরকারের জন্য
1 মাস দীর্ঘ সময় নয়। এটা তো স্বাভাবিক সদস্য আমির খসরু এটা বলেছেন যে এই সময় 1 মাস আসলে আপনি 1 মাস দিয়ে আপনি এই সরকারকে জাজ করতে পারবেন না। আবার কিছু ব্যাপার হচ্ছে আপনি স্বাভাবিকভাবে আপনি ইস্যুটা হচ্ছে আপনাকে তাও ক্রিটিসাইজ করা লাগবে, আপনাকে একটা পিয়ার প্রেশার দেওয়াই লাগবে। আপনি যদি আবার প্রেশার না দেন তখন দেখা যাবে যে সে ওনারা খুব ঢিলামি করা শুরু করবে। সো একটা চেঞ্জের জন্য হচ্ছে আপনি যেভাবে অ্যাপ্রিসিয়েট করবেন তেমনি হচ্ছে একটা মডারেট প্রেশারও রাখবেন, এবং এটা কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে পেপার মিডিয়াগুলো যাতে ওনারা সমালোচনা করে ভুল ধরায় দেয়। আপনি যদি ভুল ধরায় না দেন সেক্ষেত্রে তো উনি ঠিক হতে পারবে না। এটা ওনার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, উনি কিন্তু আগে প্রধান উপদেষ্টা ছিল না। এখানে নজরুল অলরেডি বলেন, আসিফ নজরুল স্যার, যে ওনার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স, একটু টাইম লাগতেছে। তো স্বাভাবিকভাবে এটা সবার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আপনাদেরকে অবশ্যই রিসার্চ করা লাগবে। এবং আমাদের যে রিসার্চ না করার মানসিকতা, আমরা যে পূজা দিয়ে ফেলি, এই পূজা দেওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল স্বৈরাচার হয়ে যায়। সো আপনাকে হচ্ছে সঠিক পথে থেকে এমনভাবে রিসার্চ করা লাগবে যাতে তারা ডেভেলপমেন্টের সুযোগ পায়। ব্যাংকিং খাতে সুশান্ত ফেরাতে নতুন নেতৃত্বকে যা করতে হবে ভাই, এই জিনিসটা আমি খুবই বিরক্ত প্রথম আলোর উপরে। ওরা খুব সুন্দর লুক্রেটিভ একটা টাইটেল দিচ্ছে, ভিতরে তেমন কিছুই নাই। এই আর্টিকেলটা পড়ে আমি খুব মনোযোগ দিয়ে পড়তেছিলাম, কারণ ব্যাংকিং সেক্টর এখন খুবই গুরুত্বপূর্ণ, বাট ভিতরে আহামরি কিছু নাই। এখন দেখেন তারল্য সংকট দূর করতে করণীয় কি, এইটা আমি খুব ভালো করে বললাম, এখানে তেমন কিছু নাই। এখানে বলছে যে কঠোর ব্যবস্থা নিতে হবে। এখন দেখেন যেই মানুষগুলো বদমাইশি করছে সেই মানুষগুলো ব্যবস্থা নিয়ে তার তারল্য সংকটের সমাধান হচ্ছে না, কিন্তু ব্যবস্থা তো নিতেই হবে, ওদের পানিশ করা লাগবে। বাট আপনি তারল্য সংকট দূর করবেন কেমনি সেটা তো আগে এখানে ফোকাস করা লাগবে, এখানে এটা ফোকাস করা হয় না। এখানে হচ্ছে আবাস দিয়েছে হচ্ছে তারল্য সংকট মেটাতে সচ্ছল ব্যাংক থেকে কিছু আমানত সেই ব্যাংকে স্থানান্তর করা হবে। আবার সঞ্চয়পত্র, অন্যান্য ঋণপত্র বিক্রি অনুমোদন ব্যবস্থা নিতে পারে, অনুমোদন দিতে পারে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের স্কুল কলেজ হাসপাতাল সেবা প্রতিষ্ঠানে বিল বাট্টা ফি আদায়ের। দেখেন এখানে কিন্তু আহামরি কিছু নাই। আমি ভাবতেছিলাম যে যেহেতু এখানে কিছু না, একটা ভিডিও বানাবো। তাহলে সংকট দুইভাবে হচ্ছে, আমরা যদি এটার বাইরে যাই, আমি যেহেতু হচ্ছে এই সেক্টরের স্টুডেন্ট ছিলাম সেই সাপেক্ষে বলি, ধরেন হচ্ছে ব্যাংকের তারল্য সংকট মেটানো মানে কি, ব্যাংক হচ্ছে আপনাকে টাকা দিতে পারছে না, তাহলে মূলত ব্যাংকের কাছে ক্যাশ আনা লাগবে। তো ব্যাংক হচ্ছে ক্যাশ দুইভাবে আনতে পারে, দুই তিনভাবে আনতে পারে। প্রথম একটা কমন ইস্যু হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশ লাগে, আপনি কল মানি করবেন। ঠিক আছে, কল মানি হচ্ছে কি, কল মানি হচ্ছে একটা ব্যাংক যখন আরেকটা ব্যাংক থেকে টাকা ধার নেয় তখন সেটাকে কল মানি বলে। ঠিক আছে, এখন কল মানি হচ্ছে রেট অনেক বেশি থাকে। এরপরে হচ্ছে আপনার ডিপোজিট সংখ্যা বাড়ানো লাগবে। হ্যাঁ, অর্থাৎ ব্যাঙ্কগুলো হচ্ছে ওদের আস্থা ফিরিয়ে আনা লাগবে, এবং হচ্ছে ইন্টারেস্ট রেট বেশি দেওয়া লাগবে, ডিপোজিটের ইন্টারেস্ট রেট, যাতে করে মানুষ বেশি টাকা জমা রাখে। এরপরে হচ্ছে এই ব্যাঙ্কগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চালান, তারপর ধরুন হচ্ছে টোল, তারপর পাসপোর্টের ফি, এগুলো জমা নেওয়া বাড়ানো লাগবে, এতে ওর কাছে টাকা আসবে। এরপরে একদম লাস্টে তো আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লোন নিতে পারবে। এখন মেইন ইস্যুটা হচ্ছে কি, দেখেন যে কল মানি তো আনাও টাফ, কারণ ওদের কাছে টাকা নেই, আবার কল মানি এনে। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে আপনার লোনগুলো কী করা লাগবে, কালেক্ট করা লাগবে, অর্থাৎ যে লোনগুলো আপনি দিচ্ছেন সেগুলো হচ্ছে ওদেরকে নিয়ে আসা লাগবে। এই 3-4টাতে আমাদের ফোকাস করা লাগবে। এখন এইখানে কোনটা যেমন কল মানি হচ্ছে আপনার দীর্ঘমেয়াদে কাজ করবে না, কারণ কল মানি কিন্তু প্রচুর ইন্টারেস্ট রেট দেওয়া লাগে। ডিপোজিট বাড়ানোটা এখন একটু টাফ হইলেও এটা কিন্তু অবাস্তব না, যে আপনি হচ্ছে এমনভাবে মার্কেটিংটা করেন যাতে মানুষ আপনার কাছে বেশি মাত্রায় কি আসে। যেমন আপনাকে কাস্টমারের কাছে যান যাতে তারা হচ্ছে আপনার এফডিআর করে, বিভিন্ন স্কিম আপনি চালু করেন, এফডিআর স্কিম চালু করেন, তারপর হচ্ছে ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেন, মানুষ হচ্ছে লং টার্মের জন্য যাতে আপনি এখানে টাকা রাখেন, যেমন 5 বছর 6 বছরের জন্য। সরকারি চালানগুলোতে আপনি প্রমোশন চালান, যে আপনি এখান থেকে বিআরটিএ কিংবা হচ্ছে পাসপোর্টের সব কিছু চালান জমা দেওয়া যায়। বাংলাদেশ ব্যাংকে এখনই লোন আপনি যদি প্রয়োজন হয়। এরপর হচ্ছে আপনার যে আউটস্ট্যান্ডিং লোনগুলো আছে সেগুলো কীভাবে আপনি পারফর্মিং লোনে পরিণত করা যায়, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে তো আমার কিছু নাই আর কি। হ্যাঁ, আমি প্রয়োজনে একটা ভিডিও বানাবো। 6 নম্বর পেজে দেখি আমরা বাংলাদেশকে জড়িয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নামটা মুখস্থ রাখতে পারেন, কাজে আসতে পারে রিটার্নে। রাজনাথ সিংহের দেওয়া বক্তব্যে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। শ্রমিক হতাহতের দায় পুলিশ প্রশাসন এবং মালিকপক্ষের গণতদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে শ্রমিকদের সংগঠনের অধিকার বাধাগ্রস্ত করাকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করতে হবে। যৌথ অভিযানে 4 দিনে 53টা আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার হয়েছে 25 জন। চাকরির বয়সসীমা 35 করার দাবি। সড়কে 8 ঘন্টা শাহবাগ মোড়ে অবরোধ চাকরি প্রার্থীদের। দেখেন দুপুর থেকে 8-8.5 ঘন্টা রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন একগুলো চাকরি প্রার্থীরা, আর রাত 9টায় আপনার শেষ করে কর্মসূচি, এবং রোববার অর্থাৎ আজকে 10টায় আবার শাহবাগ মোড়ে হচ্ছে অবস্থান করার ঘোষণা দিয়েছে। দেখেন 35 বা 32 করাটা কিন্তু খুবই যৌক্তিক।
এখন আপনি বিভিন্ন কারণে হচ্ছে এটাকে দেখাইতে পারেন যে টাকা নাই, হ্যান নাই, সরকার কীভাবে বাড়াবে, কিংবা হচ্ছে মানুষ এই যে জন্য হচ্ছে পড়াশোনা করবে, 35 বছর চাকরি করবে না, এগুলো সব ফালতু কথা। ঠিক আছে? আমি অনেক মানুষকে দেখতেছি যে কেউ, বেশিরভাগ মানুষই জব করে, জব প্রিপারেশন নেয়। সো আপনার কে বলছে 35 বছর পর্যন্ত সে ঘরে বসে থাকবে, চাকরি করবে না সরকারি চাকরির জন্য? 35 বছর সে বিয়ে শাদী করা লাগবে। আবার কেউ যদি আর্থিকভাবে সক্ষম থাকে, ঘরে বসে পড়াশোনা করবে, যে তার পার্সোনাল লাইফ, পার্সোনাল তার ইচ্ছা, আপনি ওর ইচ্ছাতে বাধাগ্রস্ত করতে পারবেন না। সেকেন্ডারি ইস্যু হচ্ছে বাংলাদেশে হচ্ছে লাইফ স্প্যান বাড়ছে। বাংলাদেশের হচ্ছে অ্যাভারেজ আপনার আপনার গড়ায়ু বাড়ছে, গড়ায়ু যেহেতু বাড়ছে সেহেতু হচ্ছে আপনাকে এটা খুবই আসলে সব দিক থেকে বায়োলজিক্যালি হোক বা যে কোনোভাবে সেটা যৌক্তিক। সো এটা আশা করি করা উচিত এবং করবে, অ্যাটলিস্ট 32 তো করাই উচিত। এরপর দেখেন যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর অস্ত্র ড্রোন, বুঝতে পারতেছেন, এখান দিয়ে ড্রোন দিয়ে হচ্ছে আপনার আগুন ছোড়া হয়। তো এটা হচ্ছে ইউক্রেন অলরেডি ইউজ করা শুরু করেছে। এবং এটা আসলে এটা দেখেন যে প্রতিরক্ষা বিশ্লেষক এবং সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা নিকোলাস ড্রামন্ডের মতে ভয় সৃষ্টি করা সম্ভবত ইউক্রেনের থার্মাইট ড্রোনের প্রধান প্রভাব। এটা খুব বাজে জিনিস, ভয় ধরাতে ড্রোন ব্যবহার করা বেশ উদ্ভাবনী, কিন্তু এ ধরনের ড্রোন ব্যবহার শারীরিক ক্ষতির চেয়ে মানসিক ক্ষতির কারণ হয় বেশি। সম্পর্ক উন্নয়নে ভারত এবং মালদ্বীপের মধ্যে বৈঠক করা হয়েছে। মোহাম্মদ মইজুর সাথে কিন্তু ভারতের সম্পর্ক খারাপ ছিল এবং আশা করি এটা ঠিক করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। গাজা যুদ্ধে গড়ালো 12তম মাসে যুদ্ধবিরতিতে নেই হচ্ছে আশার খবর। বিতর্কের সমর্থনে এগিয়ে থাকলেন কমলা হ্যারিস যেভাবে হচ্ছে আপনার আগাচ্ছে, এটা খুবই একটা বাজে একটা টেন্ডেন্সি। উনি হচ্ছে ওনার যে ফিমেল কার্ড সেটা উনি ইউজ করতেছে, উনি ফিমেল, উনি সুন্দর করে কথা বলতেছে, ফিমেল রিশভাবে হাঁটতেছে, ড্রেস ঠিক করতেছে, চুল ঠিক করতেছে, বাতাসে চুল উঠতেছে, পার্লার করে আসছে, তারপর একটু ওর চুলগুলো পিছনে সরাচ্ছে। মানে এইটা দিয়ে আপনি প্রেসিডেন্টশিপ বাগাইতে পারবেন না। আপনাকে যেটা করা লাগবে, আপনার ফরেন পলিসি ঠিক করেন। আপনি দেখেন, আপনি ট্রাম্পের ফরেন পলিসি জানেন, আপনারা যারা ভিডিও শুনতেছেন আপনারা ট্রাম্পের ফরেন পলিসি সম্পর্কে জানেন। আপনি পছন্দ করেন না করেন, আপনি গাজা নিয়ে, ইসরায়েল নিয়ে, কিংবা হচ্ছে রাশিয়া নিয়ে ওনার ফরেন পলিসি পছন্দ করেন না করেন, আপনি অ্যাটলিস্ট জানেন। কিন্তু আপনি দেখেন যে মানুষটা কয়েক মাসের মধ্যে প্রেসিডেন্ট হতে যাচ্ছে, কমলা হ্যারিস, তার ফরেন পলিসি কি আপনি জানেন? একবার চিন্তা করে দেখেন। প্রথম আলো সহ সবগুলো পত্রিকা হচ্ছে এইভাবে হচ্ছে আগায়। আপনি সবসময় ট্রাম্পের কি রিসার্চ করবে ফরেন পলিসি নিয়ে, আর কমলা হ্যারিসের ব্যাপারে কোনো কিছুই বলে না। এইভাবে হচ্ছে আসলে আগানো যায় না। মণিপুরে বন্দুকযুদ্ধ, রকেট হামলায় 6 জন নিহত। ভারতের অতীত যে বাংলাদেশে মেগাফোন ডিপ্লোমেসি ইউজ না করা, যে বাংলাদেশে হামলার প্রচ্ছন্নভাবে একটু একটু হিন্টস দিয়ে রাখা, এটা হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওদের যে দেশ আছে সেই দেশটাকে নিরাপদ রাখা। হ্যাঁ, ওই দেশ নিরাপদ নেয়, ওরা হচ্ছে বাংলাদেশ নিয়ে কথা বলতে এটা খুবই চিপ। সরকার জনগণের এই আস্থা তৈরি করতে পেরেছি। দেখেন, যত্রতত্র মামলার ঢালা অভিযোগের বিষয়ে সমালোচনা আছে সরকারের পদক্ষেপকেই। আসিফ নজরুল বলেছেন তারা অনুসন্ধান করে দেখেছে যে মামলা নিতে বাধ্য করা হচ্ছে। তার মানে এখনও পুরোপুরি কন্ট্রোল করতে পারতেছে না, এটা মানাই লাগবে যে আসিফ নজরুলের হাতে পুরোপুরি কন্ট্রোলটা নাই এখনও সরকারের। কিন্তু 1 মাসে কিন্তু কন্ট্রোলটা আনাই ওদের প্রধান লক্ষ্য থাকা উচিত ছিল। তাহলে বলতে পারে যে ঢালা অভিযোগের ঢালাওভাবে আসামি করা একটা সমস্যা, সেটা সরকার স্বীকার করে। এবং উনি বলছেন হ্যাঁ, সরকার স্বীকার করে। যাক, এখানে তেমন কিছু নাই, আপনারা চাইলে পড়তে পারেন। এই জিনিসটা হচ্ছে আমার খুব একটা ভালো লাগে না। দেখেন, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, আন্দোলনের সময় গ্রেপ্তার নির্দোষ মানুষের মুক্তি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিগত সরকারের প্রভাবমুক্ত করা। এখন দেখেন এই জিনিসটা একটু বলে যে বর্তমান অ্যাটর্নি জেনারেল কিন্তু বিএনপির আপনার নেতা। তো এক সরকারের প্রভাবমুক্ত করতে গিয়ে আরেক সরকারের প্রভাবে ঢুকিয়ে দেওয়া, এটাও তো উচিত না। আপনাকে নিউট্রাল এনশিওর করা লাগবে, ঠিক আছে? অর্থাৎ কেউ হচ্ছে 5 টাকা ঘুষ খাইছে, এই জন্য হচ্ছে আপনি আরেকজনকে 5 টাকা ঘুষ খাইতে দিবেন, তাহলে তার ঘুষ ব্যাপারটা বন্ধ হচ্ছে না। আমার মনে হয় আসিফ নজরুল স্যার এই বক্তব্যগুলো পড়ে আমার মনে হচ্ছে উনি খুবই পলিটিক্যালি কথা বলতেছে, এবং ওনার থেকে আরও ভালো এক্সপেকটেশন ছিল, উনি সেটা মিট করতে পারেন আর কি। এটা নিয়ে হচ্ছে আমি একটু আজকে রাতে একটা ভিডিও বানাবো, দেখে নেবেন সবাই। জোসেফ নাইক তো আপনার চিনেন, উনি সফট পাওয়ার, হার্ড পাওয়ার নিয়ে ভালো লেখালেখি করছেন, ওনার বইও আছে। এই পৃষ্ঠাটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমরা আগাই। স্বপ্ন নিয়ে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আগাচ্ছি আমরা। এটাও আগাচ্ছে। দেখেন, হলগুলোতে পরিবর্তনে আসা শিক্ষার্থীদের, ভাই হলগুলো অবশ্যই পরিবর্তন আসা উচিত। সবগুলো হল বিশ্ববিদ্যালয় রেসিডেন্সিয়াল করা উচিত, এবং এগুলোতে যাতে কোনো পলিটিক্স না থাকে সেটা দেখা উচিত। বিদেশে মেলা ডলারে ঘুষ নেন, দেখেন ডলারের ঘুষ নিচ্ছে। এই ইপিবি হচ্ছে একটা ঘুষের আখড়া হয়ে গেছে, এগুলোকে হচ্ছে এখন ধরা উচিত। এই ব্যাংকের আর্থিক সূচকে অবনতি আমাদের জন্য প্রয়োজনীয়। বিশ্ববাজারে খাদ্যের দাম কমছে, আর বাংলাদেশে বাড়তেছে। 2 বছরে দ্বিগুণের বেশি বেড়েছে পেঁয়াজের দাম, এটা হচ্ছে ম্যাজিক। দেখেন, 40-50 টাকার পেঁয়াজ এখন 65-70 টাকা বৃদ্ধি পেয়ে 110 টাকায় চলে আসছে। দেখেন, আমার মনে আছে ছোটোবেলায় 110 টাকা দিয়ে হচ্ছে গরুর মাংস খাইতাম 1 কেজিতে, এখন 1 কেজি পেঁয়াজ।
ওকে, এই বিনোদন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এরপর খেলাধুলা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লিটন চৌধুরীর চাপে কিনতে হয় 900 কোটি টাকার জমি। দেখেন মজার ব্যাপার, পদ্মা সেতু খনন করে সেই বালিগুলো ফেলার জন্য আবার 900 কোটি টাকা থেকে জায়গা কিনছে। কি একটা অবস্থা, দুর্নীতির উপরে দুর্নীতি। আজ নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে, এইটা একটু মুখস্থ করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জাহাজ ভাঙা শিল্প কারখানায় বিস্ফোরণ হয়েছে, নামটা মাথায় রাখবেন। শীতলপুরে, লোকেশন হচ্ছে শীতলপুর, এস এন কর্পোরেশন নামে ইয়ার্ডে জাহাজ কাটার সময় এস এন কর্পোরেশন, ঠিক আছে, এস এন কর্পোরেশন শীতলপুরে। দেখেন চট্টগ্রামের সীতাকুণ্ডে আপনার 12 জন দগ্ধ হয়েছে। এস এন কর্পোরেশন নামে ইয়ার্ডে হচ্ছে এই বিস্ফোরণটা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে এটা পরীক্ষা আসলে এটা ট্যাগ করতে পারবেন। ডেঙ্গুতে আরও 3 জন মারা গেছে, সবাই সাবধানে থাকবেন। এই হচ্ছে আজকের প্রথম আলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।